দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন, আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি বিশ্ব রাজনীতিতে ঘটে যাওয়া নানা ঘটনা আপনাদের সামনে চুলচেরা বিশ্লেষণ করতে, এবং সেই ঘটনাগুলো কেন ঘটছে, কি জন্য ঘটছে, বা এই ঘটনার পেছনের কারণ কি, বা তার সামনের ইম্প্যাক্ট কি হতে পারে, একটি আলোচনার মাধ্যমে আমরা সেই কনক্লুশন বা উপসংহারে পৌঁছানোর চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে। আর আমরা যখনই এই অনুষ্ঠানটা করি একটা উইকেন্ড কাটানোর পরে, আসলে এই উইকেন্ডে অনেক কিছু ঘটে যায় বিশ্ব রাজনীতিতে, তা নিয়ে আমরা আলোচনা করতে চাই। কিন্তু যথারীতি আপনারা জানেন যে ইরান এবং আমেরিকা যে যুদ্ধ চলছে সেটি 5 মাসে চলতে পড়তে লাগলো। 28 জুলাই 5 মাসে পড়বে, মানে 28 ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু হয়েছে সেটি 5 মাস অবধি চললো, যেটি আসলে যুদ্ধ শুরুর সময় মনে হয়নি, কিন্তু থেমে থেমে আলোচনা হয়, আবার যুদ্ধ শুরু হয়, আলোচনা হয়, আবার যুদ্ধ শুরু হয়। সব শেষ প্রেসিডেন্ট ট্রাম্প গত 3-4 দিন ধরে আক্রমণ বন্ধ থাকলেও এর আগে কিন্তু প্রায় 13 দিন টানা ইরানে আক্রমণ করেছে। যদিও বা একটা সমঝোতা স্মারক চুক্তি হয়েছিল 60 দিনের মধ্যে দুদেশ আলোচনা পৌঁছাবে, শান্তিতে পৌঁছাবে, কিন্তু আলোচনা তো পৌঁছায়নি, উল্টো আরো আক্রমণ, পাল্টা আক্রমণে চলছে। তবে এখন কিছুটা আক্রমণ বন্ধ। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে হয়তোবা আলোচনা আবার নেগোসিয়েশনের দিকে যেতে পারে। ইরান যুদ্ধের এইরকম পরিস্থিতির মধ্যে বিশ্ব তেল বাজার অস্থির, তার সঙ্গে যুক্ত হয়েছে এখন আপনারা জানেন যে নেতানিয়াহু এবং জেলেনস্কি দুজনেই হোয়াইট হাউসের সফরে আসছেন, এবং নেতানিয়াহু বলেছেন এই মঙ্গলবারে যে সফরটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা হবে, সেখানে ইরানের কথা অবশ্যই আসবে। কারণ ইরানে নতুন করে আলোচনায় আসছে হুতি গোষ্ঠী যারা আক্রমণ করছে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায়, সেটি নিয়েও আমরা আলোচনা করতে চাই। সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার যে অস্থির রাজনৈতিক পরিস্থিতি, কেন সেটি কি জন্য, বা কেন দক্ষিণ এশিয়াতে বারবার অস্থিরতা তৈরি হচ্ছে, সেটি নিয়ে কথা বলতে চাই। সেই সঙ্গে যদি সময় থাকে আমরা আলোচনা করব বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কি হবেন। কারণ আপনারা জানেন কিছুদিন আগেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরেই আলোচনায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, কারণ এটি বাংলাদেশের রাজনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ রাষ্ট্রপতির যদিও বা একটি আলংকারিক পোস্ট, কিন্তু এটির মাহাত্ম্য অনেক বেশি। সেটি নিয়েও আমরা আমাদের আলোচকদের সঙ্গে কথা বলতে চাই, কারা মনোনীত হতে পারে বা কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আর এইসব ব্যাপারে কথা বলতে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর নাকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনা। প্রফেসর নাকিবুর রহমান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আর সে সঙ্গে আমাদের আরো একজন বিশেষ অতিথি রয়েছেন, ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেন্ট ম্যারিজ কলেজ, ইন্ডিয়ানা। প্রফেসর আলাউদ্দিন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনারা দুজনই আছেন, আমি দুজন শুরুতে কিছু ভূমিকা দেখেছি। আপনারাও জানেন যে আমরা প্রতিনিয়তই আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে এই যে ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে গত 5 মাস ধরেই আলোচনা করছি। প্রতিদিনই আমরা আলোচনা শেষ করার আগে, শুরু করার আগে একটি শান্তির কথা বলি, কিন্তু আদৌ সেটি হয়ে উঠে না আসলে। কিন্তু তারপর আজকে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনাদের সঙ্গে আলোচনা যাবার আগে আমি একটু, প্রেসিডেন্ট ট্রাম্প আজ মিশিগানে কথা বলেছেন। তিনি যেমনটি সবসময় বলেন যে ইরানের সবকিছু উনি ধ্বংস করে দিয়েছেন, ইরান এখন নেগোসিয়েশন চাই। আমরা একটু প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য শুনে এসে আমরা আলোচনায় ফিরব। We have destroyed their navy, we've destroyed their air force, we've destroyed their leadership, we've destroyed their anti-aircraft weaponry. Their drones are being made at a rate of about 7%. We destroyed most of their drone manufacturing capability, their missile manufacturing capability. And right now they're talking to us about making a deal. But if we didn't do it tough, there would be no talk. And all they do is tap everyone along. They were the bully of the Middle East, and they were the bully of us. Now, you can't bribe them. You got to beat them, and we're beating the hell out of them. But we'll see how it turns out. Right now, they have very friendly negotiations going. আপনারা শুনলেন প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি সবসময় বলে থাকেন, উনি ইরানের সবকিছু ধ্বংস করে দিয়েছে, ইরান আলোচনা করতে চায় এবং সেটি বন্ধুত্বপূর্ণ আলোচনার দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের অতিথিরা আছেন, আমরা একটু প্রফেসর নাকিবুর রহমান আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনিও বেশ ডেমোক্রেসিতে বেশ মানে নিয়মিত এগুলো নিয়ে আলোচনা করছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে, শুরুতে আমি যে প্রশ্ন আপনাকে করতে চাই যে বারবার যুদ্ধবিরতি, আবার থেমে যাচ্ছে, আবার নেগোসিয়েশন বলছে। এখন প্রেসিডেন্ট ট্রাম্প যে নেগোসিয়েশনের কথা বলছেন, মানে জেনেভা চুক্তির পরে 60 দিনের যুদ্ধবিরতির পরও তো তারা ভায়োলেশন করেছে, এখন আবার যে নেগোসিয়েশনের কথা বলছেন সেটা কি ধরনের নেগোসিয়েশন? ধন্যবাদ।
মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে ট্রাম্প হলেন একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, এবং রিয়েল এস্টেট ব্যবসায়ীদের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য তারা হলো যে সত্যকে বিভিন্নভাবে প্রকাশ করে, যাতে করে তাদের রিয়েল এস্টেট বিক্রি করতে সুবিধা হয়। অ্যান্ড ইটস নট অলওয়েজ দ্য ট্রুথ অ্যান্ড অ্যাবসলিউট ট্রুথ। সো তিনি মিশিগানে যে বক্তব্য রাখলেন তার সাথে বাস্তবতার খুব বেশি আসলে মিল নেই। যদি সেটা হতো তাহলে পরে ইরান এরকম যুক্তরাষ্ট্রকে এরকম বেকায়দায় ফেলে যুক্তরাষ্ট্রকে মানে সোজা কথায় বেইজ্জত করতো না। ডেফিনেটলি ক্ষয়ক্ষতির দিক থেকে পরিমাপ করলে হ্যাঁ, ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ইটস নট এ প্রিসাইস অ্যান্ড ডিসাইসিভ ভিক্টরি। এখানে যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণ অ্যাফ্লিকশন ঘটাতে সক্ষম হলেও প্রিসাইস কোনো তাদের ভিক্টরি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। এবং সবচেয়ে বড় কথা হলো যে এটা কিছুদিন আগ পর্যন্ত গত মাসেও আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প প্রচণ্ড বিরক্ত হয়েছিলেন, কারণ গত 40 বছর ধরে ইসরায়েল আমেরিকাকে এই ইরান যুদ্ধে সম্পৃক্ত করার চেষ্টা করেছিল। প্রত্যেকটা হোয়াইট হাউসেই প্রত্যেকটা সফরেই তারা সেই চেষ্টা করেছিল, কিন্তু সফল হতে পারেনি। এই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে তারা সাকসেসফুলি বেইট করতে পেরেছে। হয়তো 2016 থেকে 18 যে টার্মটা, সেখানে যদি কোভিড হিট না করতো তাহলে হয়তো 18-19 সালের দিকেই এই আক্রমণটা আমরা দেখতাম, কিন্তু কোভিডের কারণে ইরান বেঁচে গিয়েছে, সেই যুদ্ধ শুরু হয়নি। তো এখন পর্যন্ত যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প মনে করেছিল যে ইট উইল বি অ্যান ইজি বম্বিং। ইয়েতে ভেনিজুয়েলাতে যেরকম তিনি গিয়ে মাদুরোকে সাথে সাথে নিয়ে এসেছেন, তিনি মনে করেছিলেন যে এরকম একটা হবে। কিন্তু আপনি যেটা বললেন যে আমরা 5 মাস অতিবাহিত করেছি, বেসিক্যালি কিছু ইরানের কিছু নেতৃবৃন্দ নিহত হয়েছে, কিছু ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে, কিন্তু এর বাইরে কোনো কিছুই কোনো সিগনিফিকেন্ট কোনো গেইন কিন্তু করতে পারেনি। বরং আমরা যেটা দেখছি যে ক্ষয়ক্ষতির দিক থেকে পুরা রিজিয়নে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সে সবগুলা ঘাঁটি কিন্তু আক্রান্ত হয়েছে। গতকালকে নিউ ইয়র্ক টাইমসে যে রিপোর্টটা করেছিল সেটা হলো যে এখনো পর্যন্ত প্রায় 1200 প্যাট্রিয়ট ডিফেন্স, যেটা এন্টাই মিসাইল ডিফেন্স সিস্টেম, সেটা তাদের খরচ হয়েছে, এবং প্রত্যেকটা মিসাইল ডিফেন্সের মূল্য হলো $4 মিলিয়ন। আপনি যদি হিসাব করেন, $4.8 বিলিয়ন ডিফেন্স সিস্টেম অলরেডি ব্যয় হয়ে গিয়েছে, এবং আমেরিকার স্টকপাইল কিন্তু ইজ অলমোস্ট একদম শেষ হয়ে যাচ্ছে। সো যার কারণে আমরা দেখছি যে গতকাল এবং পরশুদিন কিন্তু যখন এই আক্রমণ থেকে তিনি একটা বিরতি নিলেন, তখন কিন্তু তিনি বলেছিলেন যে আমাদের মিত্রদের রিকোয়েস্টের কারণে, কিন্তু আজকে আবার চেঞ্জ হয়ে গিয়েছে। আজকে মিশিগানে গিয়ে বললেন যে ইরান রিকোয়েস্ট করেছে। সো বিষয়টা আসলে সত্যি কি, এটা হয়তো আমরা আরো 10-12 বছর পরে জানতে পারবো, কিন্তু সত্যি কথা বলতে যে ঘটনাগুলো ঘটছে সেটা হলো যে আমেরিকার মিলিটারি সক্ষমতা কিন্তু যথেষ্ট কমে গিয়েছে। আমি যে শহরে থাকি, ফোর্ট ব্র্যাগ, আমেরিকার ওয়ান অফ দ্য লার্জেস্ট মিলিটারি বেস, এখানে অলরেডি এই মিলিটারি বেসের 2 জন নিহত হয়েছে। তাদের লাশ এখানে আসবে, এখনো এসে পৌঁছেনি। একজনের বয়স 19 বছর, একজনের বয়স 22 বছর। সো এরকম যে লাশ আসছে, এবং আপনার ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের ওয়েবসাইটেও কিন্তু এই ক্যাজুয়ালিটি যারা আহত হয়েছে তাদের অনেকের নাম মিসিং, অনেক নিহতের নামও মিসিং। এটা নিয়েও কিন্তু অনেক ধরনের হতাশা এবং ক্ষোভ রয়েছে। সো আমার কাছে মনে হয় যে কারণে আজকে আমরা যুদ্ধবিরতি কিংবা একটা ক্ষান্ত অবস্থা দেখছি, এটার একটা বড় কারণ হলো যে সবাই মিলেই চেষ্টা করছে মিডিয়েট করতে। কাতার, পাকিস্তান, ওমান এবং ইজিপ্ট, তারা অ্যাক্টিভলি একটা বড় ব্রডার সিজফায়ারের জন্য চেষ্টা করছে, এবং এটার মূল ফোকাসটা হলো যাতে করে তারা একটা লার্জ স্কেল যুদ্ধ বন্ধ করতে পারে এবং এই হরমুজ প্রণালীটাকে আবার রিওপেন করতে পারে। কারণ এটার কারণেই একটা বিরাট, ইটস এ বিগ চোক হোল্ড, যার কারণে বাণিজ্যে একটা অস্থিতিশীলতা শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ হচ্ছে। তারপরে ইরানের সমর্থিত যে সমস্ত অন্য বাহিনী আছে, হুতিরা সৌদি আরবে আক্রমণ করছে, তাদের এটাও বন্ধ করা, এবং ইভেনচুয়ালি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের ব্যাপারে একটা
চুক্তিতে আসা। এবং আমি মনে করি যে এই চেঞ্জ অফ কোর্সের বড় কারণটা হলো যে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা কিছুটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আরো ভবিষ্যতে যুদ্ধটা এসকেলেট করা, রিজনাল ওয়ারে চলে যাওয়া, স্ট্রেট অফ হরমুজ এবং অন্য যে জায়গাগুলো আছে, এখন কাস্পিয়ান নিয়েও কিছু অসুবিধা হচ্ছে। এগুলা বিশ্ব অর্থনীতিকে খুবই বড় লং টার্ম ক্ষতিগ্রস্ত করবে, যার ফলে একটা অর্থনৈতিক প্রেশার হবে। এবং এই একটা সুযোগ সামনে আসছে যে একটা ডিপ্লোম্যাটিক সলিউশনের, এবং সেদিকে যাচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হবে আর কয়েক মাস পরেই। সো সেখানেও একটা সমঝোতার সুযোগ আসবে। আমার কাছে মনে হয় যে আমরা দেখব যে আমি আশা করছি যে আগামী অগাস্ট মাস এবং সেপ্টেম্বরের শুরুর দিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের আগেই আমার মনে হয় যে আমরা একটা পার্মানেন্ট সলিউশনের দিকে হয়তো যাব। আপনি খুবই আশাবাদী, আশা প্রকাশ করছেন যে যাবেন পার্মানেন্ট সলিউশনের দিকে, কিন্তু এর আগেও আমরা আশা করেছিলাম, জেনেভা চুক্তিতেও আমরা দেখেছিলাম, কিন্তু আসলে তেমন কিছুই হয়নি। আমি একটু ডক্টর আলাউদ্দিন আপনার কাছে জানতে, যেমনটি প্রফেসর নাকিবুর যেমনটা বলছেন যে আমেরিকার অনেক ক্যাজুয়ালিটি ক্ষতি, মানে 18 জনের উপরে সৈন্য অফিসিয়ালি নিহত হয়েছেন, 650-এর উপরে আহত হয়েছে, ইকোনমিক্যালি বেশ ক্ষতি হয়েছে উনি যেমনটি বলছেন, বেস ক্যাম্প থেকে শুরু করে সব জায়গায়। কিন্তু এত কিছুর পরেও আমেরিকা কেন থেমে থেমে আবার আক্রমণ করে? আমেরিকা আসলে চাইটা কি? মানে আপনার কি মনে হয়? বিশেষ করে ইরানের পক্ষ থেকে যেমন বারবার বলা হচ্ছে তারা আসলে যুদ্ধ চাচ্ছে না, তারা শান্তি চায়, বা তাদেরকে আক্রমণ করলে তারা পাল্টা আক্রমণ করছে, এমনটা বলা হচ্ছে। তাহলে আমেরিকা আসলে চায় কি? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। দেখুন, আমেরিকা এবং ইসরায়েলের যে ইরানের সাথে যে যুদ্ধের আপনার সম্পৃক্ততা, সেখানে আপনার প্রথম দিকে সবাই ধারণা করেছিল যে এটা ট্রাম্পের একার ডিসিশন, এবং তিনি এই ডিসিশন নিয়ে হামলা করার জন্য এগিয়ে গেছেন। তো এখন পরবর্তীতে আমরা সময়ে সময়ে দেখলাম যে আসলে এর পেছনে কিন্তু আরো অনেকগুলো মানে ফ্যাক্টরস এবং অ্যাক্টরস জড়িত। আমরা দেখেছি যে এই যুদ্ধটাকে অনেক আপনার হচ্ছে যে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল এবং সিকিউরিটি অ্যানালিস্টরা বলছেন যে এটা এই যুদ্ধের পেছনের ফ্যাক্টর মধ্যে বড় ফ্যাক্টর হচ্ছে যে আপনার ইসরায়েল। তো আপনার যদি এটা যদি ট্রাম্প প্রশাসনের একেবারে স্বপ্রণোদিত এবং নিজস্ব চিন্তাপ্রসূত যুদ্ধ হতো, সেক্ষেত্রে সে একটা ডিসাইসিভ পজিশনে সে যেতে পারতো, মানে এই প্রশাসন যেতে পারতো। এবং ট্রাম্প আপনার হচ্ছে যে বারবার যে কথাগুলো বলছেন, আমরা বারবার সে অসংলগ্নতা দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে এর মধ্যে আরো অনেকগুলো ফ্যাক্টর জড়িত আছে যেগুলো ওনার কন্ট্রোলের মধ্যে নেই। তো যার কারণে আপনি দেখেন যে আমরা বারবার শুনছি যে এই ডিল হয়ে গেছে, সিগনিফিকেন্ট আলোচনা হয়েছে, এরপর হচ্ছে মানে এবং আমরা বারবার হচ্ছে যে প্রতারিত হচ্ছে, সারা দুনিয়া প্রতারিত হচ্ছে। তো আমি যেটি বলবো সেটি হচ্ছে যে এই যে ধরেন আপনার তাদের যে পেছনের যে ক্যালকুলেশনটা, যেটি আমরা জানি না, যে ক্যালকুলেশন গুলো ওই ডিলের পর্যায় থেকে আবার পেছনের দিকে নিয়ে আসে। এই যে দেখুন, যেটা নকিব ভাই অলরেডি বলেছেন, যে ট্রাম্প বলেছেন যে ইরানিয়ানরা রিকোয়েস্ট করে, মিত্ররা রিকোয়েস্ট করেছে, আবার ইরানিয়ানরা রিকোয়েস্ট করেছে। ইরান আবার এটার জবাব দিয়েছে যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আপনি দেখেন যে মিত্রদের বক্তব্য, ইরানের রেসপন্স এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বক্তব্য, আপনি যদি এই যে ত্রিভুজটা যদি চিন্তা করেন, আপনি দেখেন কোথাও কোনো সংলগ্নতা নেই, কোনো আপনার হচ্ছে কনসিস্টেন্সি নেই, একটা কথার সাথে আরেকটা কথার মিল নেই। এবং এটা আপনার হচ্ছে ভেরি আউটস্ট্যান্ডিং ইন কারেন্ট ওয়ার্ল্ড, যে এই ধরনের মানে এত পরিমাণ অসংলগ্নতা আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্স এর আগে মনে হয় মানুষ দেখেনি, অন্তত নিকট অতীতে এটা দেখেনি। তো আমার কাছে যেটি মনে হয় যে আমরা এখন আমাদের কাছে ক্লিয়ার না যে কেন। যেমন আপনার এখন যে পজটা করেছেন, এবং সেটা হচ্ছে সেলফ ইম্পোজ, উনার নিজের থেকে উনি পজটা করেছেন। এখন এই পজটা উনি কেন করেছেন? ইরান তো বলেছে তাদের সাথে এই ধরনের কোনো আলাপ হচ্ছে না। তার মানে কি আমরা এটা ধরে নেব যে তাদের সেখানে হচ্ছে রিঅর্গানাইজেশনের বিষয় আছে, আপনার হচ্ছে যে তার স্টক পাইল ডিপ্লিট হচ্ছে, সেটাকে আপনার হচ্ছে আবার পূরণ করার জন্য তার একটা পজ দরকার, সেজন্য নিচ্ছেন। সো এই বিষয়গুলো আসলে ক্লিয়ার না। আপনার একটা প্রশাসনের যদি আন্তরিক ইচ্ছা থাকে যে আমি আমার সর্বোচ্চ স্বার্থটাকে রক্ষা করে আমি চেষ্টা করবো একটা ডিলে পৌঁছা,
ডিলে পৌঁছাটা যখন লক্ষ্য থাকে তখন আপনার হচ্ছে যে নেগোসিয়েশন এবং সেটার টার্মস গুলো সেদিকে আপনার হচ্ছে ধাবিত হয়। কিন্তু আপনার যদি ইচ্ছাটা যদি না থাকে তাহলে আপনি নানা বাহানা করে আপনি বারবার সেখান থেকে ব্যাকফুটে যাবেন। এখন আপনি দেখছেন যে আপনার এখানে যে নেতানিয়াহু আসছেন, জালেনস্কি আসছেন, সেটার পরে হয়তো দেখা যায় আবার নতুন করে আমরা আরেকটা টার্ন দেখতে পারবো। আমরা জানি না যে সেই টার্নটা কি হইতে পারে। না, আমরা সেটি নিয়েও কথা বলবো এবং এই ট্রাম্পের এই সিবিএস নিউজের একটা জরিপও ৭৬% মার্কিনই মনে করছেন যে এই যুদ্ধ কঠিন হয়ে পড়ছে। আপনারা দুজন থাকেন, আমরা একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা, দর্শক কোথাও যাবেন না, আমরা একটা নিচ্ছি ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা করব। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আমরা বিরতির আগে যেমনটা ছিলাম, প্রফেসর আলাউদ্দিন, আপনি বলছিলেন একটি ব্যাপারে, সেটি হচ্ছে যে এই যুদ্ধটি কঠিন হচ্ছে এবং নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। কিন্তু আমার তার সঙ্গে একটা সম্পূরক প্রশ্ন, এতদিন এই যুদ্ধের সঙ্গে আমরা দেখলাম হামাস জড়িত ছিল এবং ইসরায়েলের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে হামাসের সঙ্গে বেশ কয়েকবার চুক্তিও হলো লেবাননে, আপনি জানেন। কিন্তু এখন নতুন করে যুক্ত হচ্ছে হুতি, এবং হুতি এরই মধ্যে আপনি হিজবুল্লাহর কথা বলছেন তো? হিজবুল্লাহ, হামাস, মানে ওরা তো এক এক সময় এক একজনকেই সামনে আনে, এখন নতুন করে আনা হচ্ছে হুতি, এবং তারা সৌদি আরবে বেশ কিছুতে হামলা করছে। সৌদি আরবের পক্ষ থেকে হুতির বিরুদ্ধে ড্রোন হামলা সহ নানা অভিযোগ আসছে। তার মানে এখন এই হুতি যুক্ত হওয়াতে এবং যুদ্ধটা এখন সৌদি আরবের সঙ্গে তাদের এক ধরনের কনফ্লিক্টের জায়গায় যাওয়াতে এটিকে আরো বেশি কঠিন হচ্ছে কিনা, যেমনটা অথবা প্রফেসর নাকিবুর ভাই যেমনটা বলছিলেন যে অগাস্টে সেপ্টেম্বর উনি নেগোসিয়েশন এটার সম্ভাবনা দেখেন, আপনিও কি দেখেন কিনা এরকম কিছু? দুটো প্রশ্ন। প্রথমটা হচ্ছে যে আপনার পরিস্থিতি আরো জটিল হচ্ছে কিনা। দেখুন, একটা ইন্টারেস্টিং আপনার ডাইনামিক্স যে মিডল ইস্টের যে রিজিওনাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স, একটা হচ্ছে যে এইদিকে আপনার ইরান, ইসরায়েল এবং হচ্ছে আমেরিকা যুদ্ধে লিপ্ত, আর তার সাথে যে প্রক্সিস, যেগুলোকে সবাই প্রক্সিস বলছে, তারাও এটার সাথে এঙ্গেজ হচ্ছে। এখন দেখুন, সৌদি আরব কিন্তু ইয়েমেনের সাথে, হুথিদের সাথে অলরেডি তারা একটা যুদ্ধ করেছে। এখন সৌদি আরব ওই মোডে নেই যে তার যে বিজনেস এবং সবকিছুকে সে আবার রিস্কের ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আবার সে আরেকটা যুদ্ধের মধ্যে সে যাবে। আপনি কৌশলগত জায়গাটা যদি চিন্তা করেন, যে ইরান যেটা সবাই ধারণা করেছিল, বলেছিল যে আমেরিকার মতো বা ইসরায়েলের মতো যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় আপনার হচ্ছে সফিস্টিকেটেড ওয়েপেন্স এবং হচ্ছে তাদের যে মিলিটারি পাওয়ার, সেটার কাছে ইরান মানে হচ্ছে যে আপনার হচ্ছে ধসে যাবে এবং খুব দ্রুত নিঃশেষ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে আচরণগুলো এবং ইসরায়েলের যে আপনার হচ্ছে যে আপনার এক ধরনের হচ্ছে অ্যারোগেন্স এই এন্টায়ার নেগোসিয়েশন প্রসেসে, সেখানে ইরানের ইমেজটাই কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু আপনার পজিটিভ ডিরেকশনে নিয়ে গেছে। আপনার হচ্ছে যে ইরানের রেলেভেন্স আপনার হঠাৎ করে আপনার বেড়ে গেছে। সো হুতিরাও সে একইভাবে আপনার একটা স্ট্র্যাটেজিক পজিশনে আছে এখন, যে সৌদি আরব তাদের সাথে আপনার ডিরেক্ট কনফ্রন্টেশনে যাওয়ার মতো কোনো ইয়েতে নেই। তো সেই জায়গা থেকে আপনি যদি বিবেচনায় নেন যে যেভাবে আপনার হিজবুল্লাহ এবং লেবাননকে ইরান ওই ডিলের অন্তর্ভুক্ত করার যে শর্ত জুড়িয়ে দিয়েছিল আমেরিকাকে, আবার এখন হচ্ছে হুতিদের যে ইনভলভমেন্ট এবং তাদের যে মানে যে আপনার ভায়োলেন্স, তাদের যে পার্টিসিপেশন, এই সব কিছু মিলিয়ে এটা কিন্তু ক্রমান্বয়ে আপনার জটিলতর হচ্ছে, কোনো সন্দেহ নেই। তবে এখানে আমাদের নাকিব ভাই যেটি বলেছেন যে অগাস্ট নাগাদ হয়তো একটা ডিল আসতে পারে, আসলে ডিল তো আসছে, আজকে কালকে প্রতিদিনই ডিল আসছে। আমি দুটো পয়েন্ট এখানে যোগ করতে চাই। একটা হচ্ছে যে ভাবখানা হচ্ছে অনেকটা এরকম যে ধরেন আমাদের দেশে বা মুভিতে অনেক সময় আমরা এরকম সিন দেখি যে আপনি দুইটা পার্টিকে আপনি নেগোসিয়েশন টেবলে নিয়ে আসতে চাচ্ছেন, তো যেটা ডমিনেন্ট পার্টি সে আপনার হচ্ছে রিলেটিভলি আপনার হচ্ছে যে আপনার জুনিয়র পার্টিকে সে হচ্ছে বিভিন্ন কৃত্রিম সংকট তৈরি করে, কারণ তার একটু বা সে হয়তো ঘাটতারামি করে, তাকে টেবিলে আনতে তার কষ্ট হচ্ছে, অথবা তার যেই তার স্ট্যান্ডার্ড থেকে যেই শর্তগুলো সে জুড়ে দিচ্ছে সেই শর্তগুলো সে মানতে রাজি হচ্ছে না। এখন কেন সে রাজি হচ্ছে না? আমি বিভিন্নভাবে কৃত্রিম কিছু সংকট তৈরি করে আমি তাকে টেবিলে নিয়ে আসবো এবং তাকে রাজি করাবো। আপনি আজকের গতকালকে ট্রাম্পের বক্তব্যটাকে যদি একটু বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে অনেকটা এরকমই, যে আমরা ইরানকে আসলে we are just damaging them so that they can come to the discussion table and yield to the conditions.
অনেকটা এরকম মনে হচ্ছে, বাট ইট ডাজন্ট ওয়ার্ক। কারণ হচ্ছে যে আমরা অলরেডি দেখেছি যে ইরান ইজ রেজিস্টিং। তবে আমি একটা জিনিস নাকিবের সাথে আমি একটা জিনিস যোগ করতে চাই, সেটি হচ্ছে যে যদি অগাস্টে যদি না হয়, যেহেতু নভেম্বরে যে ইলেকশন সেটি একটা মাইলস্টোন, আপনার হচ্ছে যে আমেরিকান যে মিড টার্ম ইলেকশন যেটি খুবই ইম্পর্টেন্ট। ট্রাম্প প্রশাসন চেষ্টা করবেন হয়তো যে তার আগে এইটাকে কোনো একটা আপনার হচ্ছে যে একটা পর্যায়ে নিয়ে যা, সেটি অগাস্টে হইতে পারে, সেটি সেপ্টেম্বরও হতে পারে, কিন্তু সেটি এমন একটা টাইমে করবেন সেটা হয়তো আপনার মিড টার্ম ইলেকশনের যে ক্ষতির আশঙ্কাটা বা বিভিন্ন আপনার হচ্ছে জায়গা থেকে অনেকে বিশ্লেষণ করছেন, আশঙ্কা করছেন, সেটাকে আপনার হচ্ছে ট্যাকেল দেওয়ার জন্য হয়তো তার আগে একটা 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 আপনি একটা মানে একটা জায়গা সম্ভাব্য দেখতে পাচ্ছেন হ্যাঁ, যে মিড টার্মের আগে চাপটাকে কিভাবে মুক্ত করা যায়, সেরকম একটা চেষ্টা হয়তো থাকতে পারে। জি। আচ্ছা, প্রফেসর নাকিবুর রহমান, যেমনটা প্রফেসর আলাউদ্দিন যেমনটা কিছু কথা বললেন, যেমনটা উনি বলছিলেন যে উনি চাপ মিড টার্মের কথা বলছেন, চাপ কমার কথা বলছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি জানেন বা অভিযোগ আছে বিশেষ করে আরবিক যে গণমাধ্যম তাদের পক্ষ থেকে এই যুদ্ধের সম্পূর্ণভাবে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে একজন যাকে বলা হচ্ছে ইসরায়েলের নেতানিয়াহু, এবং উনি আসলে বারবার উনি যেমনটা চায় এমনটাই হচ্ছে, এমনটা অভিযোগ আছে। এবং সেই নেতানিয়াহু আপনি জানেন যে হোয়াইট হাউসে সফরে আসছেন, এবং উনি যদি হোয়াইট হাউস সফরে আসেন এবং উনি যেমনটি বলছেন উনি আলোচনা করবেন এই যুদ্ধ নিয়ে, আপনার কি মনে হয় এই যে 4 দিনের 5 দিনের একটা বিরতি, হঠাৎ করে বিরতি দেয়া এবং নেতানিয়াহুর আসা এবং নেতানিয়াহু ঘোষণা দিয়ে আসা যে ওইটা নিয়ে আলোচনা করবেন, এখানে একটা সমাধানে পৌঁছানোর ব্যাপার থাকতে পারে আপনার মনে হয়? এখানে মানে নেতানিয়াহুর সেলফ ইন্টারেস্ট হলো যাতে যুদ্ধ চলমান থাকে, এবং যেটা ইসরায়েলের মূল পরিকল্পনা ছিল যে একটা রিজিম চেঞ্জ এবং তাদের অনুগত একটা সরকার ইরানের উপরে আধিপত্য বিস্তার করা। সুতরাং নেতানিয়াহুর সফরের মূল উদ্দেশ্য হলো ট্রাম্পের উপরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করা, যেটা ডোনাল্ড ট্রাম্প কখনোই রাজি ছিলেন না। এবং বর্তমানে আমেরিকার ইভেন রিপাবলিকান পার্টির মধ্যেও, ডেমোক্রেটিক পার্টির মধ্যে তো ইসরায়েল এবং নেতানিয়াহুর ব্যাপারে নেতিবাচক ধারণা অধিকাংশ ডেমোক্রেটদেরই, এবং রিপাবলিকান পার্টির মধ্যেও কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে। ইভেন ট্রাম্প নিজেও বিভিন্ন সময় বলেছেন নেতানিয়াহুর ব্যাপারে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। সো এটা পাবলিকলিও চলে এসেছে। সুতরাং নেতানিয়াহুর এই সফরে, এবং এটা মানে ইটস রিটেন অন দ্য ওয়াল, এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়া জরুরি না যে ইসরায়েলের যে কোনো প্রধানমন্ত্রী যতবারই হোয়াইট হাউসে গত সময়ে সফর করেছেন, তাদের প্রত্যেকেরই মূল উদ্দেশ্য ছিল আমেরিকাকে এরকম একটা যুদ্ধের মধ্যে স্থায়ীভাবে নিয়ে যাওয়া। এবং এটা নিয়ে গেলে পরে ইসরায়েল যেটা করতে পারে, তারা লেবাননের উপরে তাদের হামলা কন্টিনিউ করতে পারে, ওয়েস্ট ব্যাংকের সেটেলারদেরকে মোবিলাইজ করতে পারে, এবং পৃথিবীর কারো সেদিকে খুব একটা নজর যাবে না। সো গাজার যেই ধ্বংসযোগ্য গণহত্যা, এর পরে কিন্তু একটা মোরাল হাই গ্রাউন্ড আমেরিকার যেটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে, এবং আমরা এটার ফলাফল মিড টার্ম ইলেকশনের প্রাইমারিগুলোতে দেখছি যে এপ্যাকের সমর্থিত যে প্রার্থীগুলো আছে তারা ব্যাপকভাবে পরাজিত হচ্ছে। এবং আমাদের সামনে একটা অ্যাসিড টেস্ট এখন, সেটা 4 আগস্ট মিশিগানে যেই ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি, সেই প্রাইমারিতে প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক প্রার্থী ডক্টর আব্দুল আল সায়েদের বিরুদ্ধে সেনেটে কংগ্রেসম্যান স্টিভেনকে প্রায় $40 মিলিয়ন পর্যন্ত এখন এপ্যাক দিয়েছে। এবং মানে স্টিভেন্স এমন অবস্থায় পড়ে গিয়েছে যে তিনি নেতানিয়াহুর একটু সমালোচনাও কুসুম করছেন, আবার এপ্যাক পয়সা দিচ্ছে, এটা তিনি মানে নিবেন না, মানে একটা মানে অদ্ভুত একটা অবস্থা যে তিনি পয়সা নিচ্ছেন কিন্তু আবার বলছেন যে আমি তো চাইনি, আমাকে দিলে কি করব। সো এই মিড টার্ম ইলেকশন, ডেমোক্রেটিক পার্টির মিড টার্ম ইলেকশনটা ইট উইল বি অ্যাসিড টেস্ট যে আমেরিকাতে এপ্যাক এবং ইসরায়েলের যে সক্ষমতা সেটার মাত্রা কতটুকু, এই মিশিগানের প্রাইমারি উইল টেস্ট দ্যাট। আমরা অলরেডি নিউ ইয়র্কে দেখেছি যে এপ্যাকের টাকা ম্যাটার করে না, অনেকগুলা মানে একেবারে ইসরায়েলের ল্যাপডগ ক্যান্ডিডেট হেরে গিয়েছে। জোহরান মামদানিকে হারানোর জন্য
এমন কোনো কিছু নাই যে এপ্যাক করেনি তারপরে হেরে গিয়েছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন মিশিগান। এরপরে আমরা দেখেছি যে ইভেন মেইনেও গ্র্যাম প্ল্যাটনারের যেই স্ক্যান্ডেলগুলা সেটা হঠাৎ করে ঠিক ইলেকশনের শেষ মুহূর্তে আসা, ইটস নট অ্যান অ্যাক্সিডেন্ট, কারণ প্রকাশ্যভাবে গ্র্যাম প্ল্যাটনার কিন্তু এপ্যাক এবং ইসরায়েল নেতানিয়াহুর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিলেন। সুতরাং নেতানিয়াহুর এই ভিজিটটা ইটস ভেরি ইন্টারেস্টিং। এটা যুদ্ধ বন্ধের জন্য না, ডেফিনেটলি আমেরিকাকে স্থায়ীভাবে এই যুদ্ধের মধ্যে রাখা এবং আমেরিকার পয়সা দিয়ে ইসরায়েলকে প্রোটেক্ট করা, এটার একটা চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্যই নেতানিয়াহুর এই সফর। বাট এই আগামী সোমবার, আগামী মঙ্গলবারের প্রাইমারি এবং নভেম্বরের আলাউদ্দিন যেটা বললো যে ভেরি ভেরি রিয়েলিস্টিক, যে নভেম্বরের মধ্যে এই যুদ্ধে কিছু একটা না হলে বেসিক্যালি যেটা হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আপনি রিপাবলিকান হন আর ডেমোক্র্যাট হন, আপনি বাজার করতে গিয়ে যদি আপনার পকেটের টাকা শেষ হয়ে যায়, আপনি গ্যাস ভরতে গেলে যদি আপনি আপনার গ্যাস ট্যাঙ্ক ভর্তি করতে না পারেন, এটার একটা ইম্প্যাক্ট ইলেকশনে পড়বে। এবং ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, ইনফ্লেশন রোধ করবেন, তিনি গ্যাসের মূল্য নিয়ন্ত্রণ করবেন, কোনোটাই কিন্তু তিনি করতে পারেননি। সুতরাং মিড টার্মে ডেফিনেটলি হাউস অলরেডি ইজ লস্ট। এখন সিনেট তিনি ধরে রাখতে পারবেন কিনা, এবং সিনেট এবং হাউস যদি দুইটা একসাথে তিনি হারিয়ে ফেলেন, তাহলে পরে বাকি 2 বছর ডোনাল্ড ট্রাম্প কোনো কিছুই কিন্তু ঠিকমতো শান্তিমতো করতে পারবেন না। সুতরাং ইট ইজ অন হিজ সেলফ ইন্টারেস্ট, হি ওয়ান্টস দ্য ওয়ার টু এন্ড। না, আপনি ঠিকই বলেছেন, মিশিগানে আল সাইদের উত্থানটা আসলে বেশ চমকপ্রদ, এবং ধারণা করা হচ্ছে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে স্টিভেন্সের সঙ্গে। একই রকম ভাবে টেক্সাসের টলারসিও, ওনারও উত্থান আমরা দেখতে পাচ্ছি। প্রায় 4-5টা সিটে বেশ টস আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রফেসর আলাউদ্দিন, প্রফেসর নাকিবুর যেই জায়গাটাতে বললেন, শেষ করলেন যে মধ্যবর্তী নির্বাচনটা একটা অ্যাসিড টেস্ট, কারণ মধ্যবর্তী নির্বাচনের আগে বিশেষ করে রিপাবলিকান বা প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন চাইবেন কোনো একটা সমাধানে পৌঁছানোর জন্য, সেটা ইরান যুদ্ধের ব্যাপারে হোক বা ওনার যে ডোমেস্টিক কিছু প্রবলেম সেগুলোর ব্যাপারে হোক। কিন্তু এটা তো গেলে আমেরিকার পার্টটা, কিন্তু উনি আমেরিকারটা না হয় মধ্যবর্তী নির্বাচনের আগে ঠিক করবেন, কিন্তু মধ্যপ্রাচ্যে যে অস্থিরতাটা তৈরি হয়ে গিয়েছে এরই মধ্যে, বিশেষ করে আপনি আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েতের কথা যদি বলেন, যে একটা স্ট্যাবল ছিল তাদের পর্যটন থেকে শুরু করে সবকিছু, বিশেষ করে লেবার মার্কেট, বিশেষ বাংলাদেশের মতো শ্রমিকরা ওখানে বেশ কাজ করে, কিন্তু সেখানে যে অস্থিরতা তৈরি হয়েছে বা বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে ওদের ধস নেমেছে অর্থনীতিতে, সেটি আসলে সামাল দিবেন কিভাবে? আমার কাছে হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আপনি প্রশ্ন বা পয়েন্ট আপনি তুলেছেন। আর সেটি হচ্ছে শুধু আপনার মিডল ইস্ট না, আপনি যদি ইরান যুদ্ধটা, বিশেষ করে আপনার ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুটা অক্টোবর 7-এর পর থেকে এটা যখন এসকেলেটেড হয়েছে, তারপরে যে কন্টিনিউশন টু ইরান এবং এরপরে এঙ্গেজমেন্ট অ্যান্ড ড্যামেজ ইন দি এন্টায়ার রিজন, এর সাথে আরো অনেকগুলো আপনার গ্লোবাল যে পলিটিক্সের যে আপনি ট্রেন্ডসটাকে যদি আপনি সবকিছুকে একটা বিবেচনায় নিয়ে আসেন, আপনি দেখেন একটা ছন্দ আছে, যেমন ইউরোপিয়ান যে মিত্র, নেটো সদস্য এবং আমেরিকার যারা একেবারে কোর মিত্র, যাদের সাথে আসলে কখনো কোনো কিছু হয়নি, ট্রাম্পের সাথে অলমোস্ট তাদের সবার সাথে একটা বৈরী সম্পর্ক তৈরি হয়েছে। এরপরে মিডল ইস্টের এই যুদ্ধে তাদের অ্যালাইরা যারা মনে করতো যে আমেরিকার সহযোগিতা নিয়ে তারা সবসময় মোর প্রোটেক্টেড, এবং এটা আমেরিকার সাহায্যটা কতটা তাদেরকে প্রোটেক্ট করতে পারে তারও একটা টেস্ট ছিল। এবং মানে দিস ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং ফর দ্যাম, যে প্রত্যেকটা দেশে তাদের আমেরিকার যেরকম আপনার বেস আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, অ্যাট দ্য সেম টাইম তাদের যে দেশগুলো তো ছোট ছোট, এবং এই দেশগুলোতে আপনার তাদের যেই ইকোনমির যেই ব্যাকবোন, এই প্রতিটা জায়গাতে আপনার হচ্ছে যে আঘাত হয়েছে। সো এইটি একটা মেসি সিচুয়েশন তৈরি করেছে। সো এই প্রেশারটা যে শুধু তার ডোমেস্টিক পলিটিক্সের জন্য তা না, ইন্টারন্যাশনাল পলিটিক্সে বিশেষ করে আপনার ইউরোপিয়ান মিত্র থেকে শুরু করে সব জায়গা থেকে একটা মারাত্মক ধরনের প্রেশার আছে এখন আমেরিকার উপরে। আর এখানে নাকিব ভাই যেটি বলেছেন যে আপনার হচ্ছে নেতানিয়াহু যে আসছেন, এবং এটি আমাদের কাছে কম বেশি ক্লিয়ার যে নেতানিয়াহুর আসলে হাতে আর কোনো কার্ড নেই। আপনি দেখেন ইসরায়েলের যে ডোমেস্টিক যে আপনার হচ্ছে যে রেজিস্ট্যান্স, আপনার ইসরায়েলি জনগণ আপনার ক্রমান্বয়ে তারা হচ্ছে রাস্তায় বেরিয়ে আসছে, এবং তারা হচ্ছে যে বিভিন্নভাবে তারা প্রোটেস্ট করছে। এই যুদ্ধের বিপক্ষে অনেক লোক চলে গেছে, কারণ তাদের নানাভাবে তাদের স্বার্থ এবং তাদের সিকিউরিটি বিঘ্নিত হচ্ছে। এখন
নেতানিয়াহুর কাছে একটাই কার্ড, যুদ্ধ চলমান থাকে, তার ক্ষমতাটা সমুন্নত থাকে, তার বিরুদ্ধে অনেকগুলো করাপশন থেকে শুরু করে অনেকগুলো বিষয় সামনে চলে আসবে যখনই যুদ্ধটা একটা স্টেবল কন্ডিশনটা আসবে। সো এই জন্য তার দিক থেকে এটা চাওয়াটা, যুদ্ধটাই তার কাছে বড় ট্রাম্প কার্ড। আর তিনি যে ওয়াশিংটন ডিসিতে আসছেন সেটা ট্রাম্পের গতকালকের বা একটা যে আপনার সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি যে বলছেন যে নেতানিয়াহু এবং তার মাঝে ওনার মাঝে খুব বেশি একটা ডিফারেন্স নেই। সেই ডিফারেন্সটা যে ডিফারেন্সটা নাকিব ভাই বলেছেন যে এটা তো আমরা দেখেছি, নিউজে এসেছে, এটা একটা হিটেড মোমেন্ট গেছে, এটা একটা ইয়ে হইতে পারে, পার্ট অফ দি আপনার যে ভিজিট হইতে পারে পারপাস। সেটা হচ্ছে যে ওই যে আপনার ডিফারেন্সটা আছে সেটাকে কমিয়ে আনা, যেটির দিয়ে আপনার হচ্ছে একটা ডিলের একটা সাবস্টেন্সিভ ডিলের দিকে ওনারা যেতে পারেন, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার উত্তর অনেক বেশি আপনার হচ্ছে জটিল আপনার দেয়া, কারণ হচ্ছে যে এন্টায়ার গ্লোবাল আপনার হচ্ছে যে এই যে ফিল্ডে আমেরিকার যে আপনার পলিটিক্যাল যে ডমিনেন্স এবং তার হেজিমনিক যে প্রেজেন্স, আপনি দেখেন সেটার প্রত্যেকটা জায়গায় আপনার প্রশ্নবিদ্ধ হচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, রেজিস্ট্যান্সের মুখোমুখি হচ্ছে, এবং মিডল ইস্টে তারাও আমেরিকার উপরে ট্রাস্ট হারাই ফেলছে। তো সেটি কিন্তু ইসরায়েল যে সাপোর্টটা আমেরিকার স্বার্থ রক্ষাতে ইসরায়েল যে সাপোর্টটা আমেরিকা দিতে পারে, এবং সেখানে একটা বড় ভূমিকা আসে হচ্ছে যে এই গালফ স্টেটগুলোর সাইলেন্স থেকে, তাদেরকে যে বিভিন্নভাবে সাইলেন্স করে রাখা হয়। এখন আপনি এখন যে মেসি সিচুয়েশনটা তৈরি হয়েছে, তারা কতটা সাইলেন্ট থাকবেন, তারা কি তাদের আপনার হচ্ছে সিকিউরিটির জন্য অন্য কোনো দিকে টার্ন করবেন কিনা, এবং সেটার কিছু সিমটম তো আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটা অনেক বেশি আপনার হচ্ছে ডিফিকাল্ট টু থিঙ্ক অ্যাবাউট, যে ওইটাকে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে আপনার হচ্ছে সামাল দেবেন, এবং সেটার একটা সুদূর প্রসারী প্রভাব আছে, এবং সেটা আমেরিকান যে সুপ্রিমেসি সেই জায়গাটাতে বড় ধরনের একটা ব্যাঘাত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অলরেডি করে ফেলেছেন। আচ্ছা, আমাদেরও সেদিকে নজর থাকবে, কারণ আপনি জানেন মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের মতো দেশগুলো বেশ জড়িত, অর্থনীতি থেকে শুরু করে শ্রমিক বাজার সবকিছুতে আমাদের নজর থাকবে। দেখা যাক কি হয়। আমরা একটু ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আলোচনা করলাম, আমাদের সময়ও শেষ পর্যায়ে। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করতে চাই, কারণ জানেন এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। হঠাৎ করে বাংলাদেশের প্রেসিডেন্ট পদত্যাগ করেছেন, এবং প্রেসিডেন্ট পদত্যাগ করাতে যেটি হয়েছে যে পরবর্তী প্রেসিডেন্ট কে হবে সেটি নিয়ে বেশ আলোচনা জন্ম দিয়েছে, কারণ এটি অনেক কারণেই গুরুত্বপূর্ণ, সেটি আপনারাও জানেন। কারণ এই পরবর্তী প্রেসিডেন্ট 5 বছর থাকবে, সেক্ষেত্রে হয়তো আগামী নির্বাচনের পরেও থাকতে পারে। সবকিছু মিলিয়ে কে হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট, আমি একটু প্রফেসর নাকিবুর আপনার কাছেই জানতে চাই যে বাংলাদেশের প্রেসিডেন্টের ক্ষমতা বেশ সীমিত আমরা জানি, তারপরেও প্রেসিডেন্ট অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে যখনই কোনো ক্রাইসিস মোমেন্ট হয়, অন্তর্বর্তী সরকার বলেন বা যাই বলেন। সেক্ষেত্রে প্রেসিডেন্টের পদত্যাগের পরে যে নতুন প্রেসিডেন্ট কে হতে পারেন, আপনার কি মনে হয় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা ক্ষমতায় আছে তারা আসলে কেমন প্রেসিডেন্ট বেছে নিতে পারেন বলে আপনার ধারণা? আমরা যদি বিএনপির হিস্ট্রি দেখি, সো আমরা বিএনপি এই পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা ফিরে আসার পরে 1991-এ আমরা যখন প্রথম পার্লামেন্ট পেলাম, তখন সেই পার্লামেন্টে যখন বিএনপি ক্ষমতা গ্রহণ করেন তখন অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেব, এবং সেই আমাদের প্রথম সংসদীয় গণতন্ত্রের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত বেসিক্যালি হয়েছিলেন স্পিকার আব্দুর রহমান বিশ্বাস। তিনি সিনিয়রিটির দিক থেকে এগিয়েছিলেন, এবং তারপরে যখন 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন তাদের সবচেয়ে সিনিয়র লিডার যিনি ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী, তাকে বিএনপি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছিলেন, এবং পরবর্তীতে তাকে পদত্যাগ করতে বলা হয় একটা ষড়যন্ত্রের কারণে, পরবর্তীতে একজন শিক্ষাবিদ। কিন্তু এটা বিএনপির জন্য খুব একটা নর্মাল না। ইয়াজউদ্দিন সাহেবের মতো তখন একটা ক্রাইসিস ছিল, এবং ক্রাইসিস থেকে বের হওয়ার জন্য তড়িঘড়ি করে একটা সিদ্ধান্ত, একাডেমিক একজন মানুষকে প্রেসিডেন্ট করেছেন। সো বিএনপি নর্মালি যেটা করে তাদের সিনিয়র মোস্ট ব্যক্তিকেই ইউজুয়ালি প্রেসিডেন্ট করে, এবং সেদিক বিবেচনায় আমার ধারণা যে সব দিক থেকে একদম যিনি বিএনপির দুঃসময়ে বিএনপির হাল ধরেছিলেন, ডেফিনেটলি তাকে নিয়ে কিছু বিতর্ক আছে, বিতর্ক সব রাজনীতিবিদকে নিয়েই থাকে। মির্জা ফখরুল সাহেব তিনি একজন
ভদ্রলোক হিসেবে পরিচিত। তার রাজনৈতিক যারা সহকর্মী তারা সবাই তাকে পছন্দ করেন এবং তিনি এখন বিএনপির মধ্যে একজন সিনিয়র মোস্ট মানুষ, মানে হি ইজ রেডি ফর দ্য সানসেট। তিনি দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, যদিও তিনি এখনো কাগজে কলমে বিএনপির মহাসচিব, কিন্তু হি কাইন্ড অফ চেকড আউট। সুতরাং মানে ইট ইজ রিয়েলি মানে বিএনপির জন্য এটাই সবচেয়ে মানে সম্মানজনক একটা বিদায় মির্জা ফখরুল সাহেবকে, যদি মির্জা ফখরুল সাহেবকে প্রেসিডেন্ট হিসাবে মনোনয়ন দেন এবং তিনি প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে পারেন, এর সম্ভাবনাই বেশি। এর বাইরে আউটসাইড চান্স আমরা যদি 91-এর দৃষ্টান্ত ফলো করি, যে যিনি স্পিকার তাকে তার সেই চেয়ারের প্রতি সম্মান দেখিয়ে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ সাহেবকে প্রেসিডেন্ট করতে পারেন, এটারও একটা সম্ভাবনা আছে। বাট আমার কাছে মনে হয় যে এভরিথিং ইজ পয়েন্টিং টুয়ার্ডস মেকিং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। আচ্ছা, আপনি সেরকমই মনে করছেন, কিন্তু এরপরও বেশ কিছু নাম আলোচনায় আছে। ডক্টর আইরিন খান, আপনি জানেন, মানবাধিকার কর্মী থেকে শুরু করে নজরুল ইসলাম খান, অনেকেই আলোচনা আছেন। আমাদের সময় খুবই কম। প্রফেসর আলাউদ্দিন, আমি রাকিবুর ভাই যে ব্যাপারটা বললেন সেখান থেকেই বলতে চাই যে উনি হয়তো বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হয়তো রাষ্ট্রপতি করবেন রাজনীতিবিদকে, কিন্তু আমরা দেখি যে এর আগে রাজনীতিবিদের থেকেও তাদের আমলা অথবা তাদের অনুগত, মানে যাকে দিয়ে কাজ হবে সেরকম কাউকে নির্ধারণ করে। কিন্তু এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়ার ব্যাপারটি, সেটি একেবারে দলীয় সিদ্ধান্তের মধ্যে হয়, সেখানে আসলে সবার মতামতের গুরুত্ব থাকে না। কিন্তু আপনি কি মনে করেন যে এই ধারাটা চলমান থাকলে দেশের জন্য ভালো, নাকি সর্বজন গ্রহণযোগ্য একজন যোগ্য লোককে রাষ্ট্রপতি বানালে সেটি সব দিক দিয়ে ভালো হয়? হ্যাঁ, এটা তো নিঃসন্দেহে আপনার আমাদের দেশের যে রাজনৈতিক যে সংস্কৃতি, সেখানে আপনার এটি সহনীয় হয়ে গেছে। তো সেখানে ভিন্ন কিছু চিন্তা করা হয়তো বাস্তবে এই দলগুলোর জন্য অনেক কঠিন। যদিও আপনার প্রেসিডেন্ট আপনার পদটা হচ্ছে যে সিরেমোনিয়াল, আপনার জাস্ট হচ্ছে আলংকরিক, তারপরেও বিএনপি এজ এ গভর্নমেন্ট হয়তো আপনার কোনো একজনকে আপনার সিলেক্ট করতে পারেন তার ফেসটাকে আরো আপনার হচ্ছে করার জন্য, আপনার পাবলিকের কাছে প্রেজেন্ট করার জন্য। আমার যেটি প্রথমত দুটো বিষয়, একটা হচ্ছে যে আপনার বর্তমান সময়টা, আরেকটা হচ্ছে আপনার ইন জেনারেল যে প্র্যাকটিসটা। আপনি যদি খুব সিম্পলি যদি চিন্তা করেন আমাদের রাজনৈতিক দলগুলো কিভাবে আপনার হচ্ছে অপারেট হয় বা কিভাবে পরিচালিত হন উইদিন দ্য পার্টি, সেখানে আপনি দেখছেন যে মোটা দাগে আসলে আপনার যে গণতান্ত্রিক সংস্কৃতি এবং যে এটার যে চর্চা, সেটা আসলে আপনার দলগুলোর মধ্যে কোথাও নেই। এখন আপনার যতজনকে আপনার যে বিবিসির একটা নিউজে দেখলাম, যাদেরকে প্রশ্নটা করা হয়েছে সেখানে একই প্রশ্ন, এটা দলীয় দল হচ্ছে যে আপনার সিদ্ধান্ত নেবে এবং এটি অবভিয়াস যে কারা আসতে পারেন। তবে আমি বলবো যে যদি আপনি জুলাই মুভমেন্ট এবং জুলাই রেভলিউশনকে যদি আপনি সামনে নিয়ে আসেন, বাংলাদেশের যে উদীয়মান তরুণ প্রজন্ম এবং তরুণ রাজনীতিবিদ যারা সামনের দিকে আপনার বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, এবং সব দলের কথাই আমি বলছি, সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি এটা সময় এসেছে চিন্তা করার যে তাদের চাওয়া পাওয়ার জায়গাটাতে তাদের চাওয়া পাওয়ার জায়গাটা কোনটা, সেখানে হয়তো ডিফারেন্ট কোনো কিছু একটা আসতে পারে। এবং আমরা যদি তারেক রহমান আমরা দেখেছি কিছু কিছু ডিসিশনের ক্ষেত্রে তিনি একটু প্রথাগত আপনার হচ্ছে যে প্র্যাকটিসটাকে উনি ব্রেক করতে পেরেছেন। তো হয়তো উনি এখানেও এরকম কিছু ব্রেক করতে পারেন। কিন্তু আপনি যদি পাবলিক অ্যাসপাইরেশনটা যদি চিন্তা করেন, মানুষ আসলে আর এখন এই টাইমটাতে যেখানে গ্লোবাল কানেক্টিভিটি, মানুষ দেখে দুনিয়াতে কোথায় কিভাবে পলিটিক্স চলছে, কোন দেশ কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের দেশে এত অপার সম্ভাবনা থাকার পরেও আপনাদের নেতৃত্বের যে দুর্বলতা, সেটির কারণে আমরা কিন্তু সামনে যেতে পারছি না। তো এই যে বিষয়টা, এটি সবার কাছে যেরকম পরিষ্কার, তার সাথে অনেক বেশি পরিষ্কার হচ্ছে আপনার নতুন প্রজন্মের কাছে। তো আমি বলবো একটা আপনার সমৃদ্ধ এবং গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন করার পথে এই যে আপনার রাষ্ট্রপতি নির্বাচনের যে আপনার প্রথাগত যে প্রক্রিয়া, এটি ব্রেক করার সবচেয়ে আমি মনে করি উপযুক্ত সময়। এবং
বিএনপি যদি এরকম এটাকে ব্রেক করে একটা ডিসিশন নিতে পারে, দ্যাট উড বি অ্যান এক্সেলেন্ট এক্সাম্পল ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আসলে সেটি দেখার বিষয় যে বাংলাদেশে সবাই প্রত্যাশা করে যে নতুন কিছু, নতুন বন্দোবস্ত বা যেইটিকে বলা হচ্ছে যে নতুনভাবে গড়ে তোলার জন্য, কারণ বিশ্বের সঙ্গে তাল মেলাতে গেলে নেতৃত্ব বাছাইয়ে আসলে দূরদর্শিতা দেখানোর বিকল্প নেই। আপনাদের দুজনকে আবারও বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও বিশেষ ধন্যবাদ। যেমনটি আমাদের আলোচকরা বলছেন যে ইরান আমেরিকা যুদ্ধ এখন যে অবস্থায় রয়েছে সেটি নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে কি চায়, এবং এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর পরবর্তী মিটিং রয়েছে সেই মিটিংয়ের আউটকামের উপর ডিপেন্ড করছে যুদ্ধ কি এখন যেভাবে থেমে আছে সেভাবে থেমে থাকবে না আবার নতুন করে শুরু হবে সেই জায়গায়। এবং আরেকটি জিনিস যেমনটি আমাদের আলোচকরা শেষ পর্যায়ে বলছেন যে বাংলাদেশের মতো দেশগুলোতে যে সমৃদ্ধশালী হতে হলে, উন্নত করতে হলে, তাহলে আসলে নেতৃত্ব বাছাইয়ে যে দূরদর্শিতা এবং যে যোগ্যতা বা তাদের যে দক্ষতাকে গুরুত্ব দিতে হবে সেটির আসলে বিকল্প নেই, কারণ প্রথাগত জায়গা থেকে বের না হতে পারলে উন্নয়ন বা উন্নতি সম্ভব নয়। আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।